তার প্রেরণায় আমরা প্রাণিত হই। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বঙ্গভঙ্গের বিরুদ্ধে রাখি বন্ধনের ডাক দিয়েছিলেন। একটা ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি হয়েছিল। আজকেও সারা দেশ এবং জাতি যখন একটা সংকটের মুখে, একটা বিভাজনের মুখে, একটা দেশ হিংসা বিভাজন এর মধ্যে একটা রাষ্ট্রীয় ব্যবস্থা পরিচালিত হচ্ছে, সেই সময় আজকের দিন রাখি বন্ধন আমাদের সৌহার্দ্যিত্ব, আমাদের মিলন, আমাদের যে চিরকালীন বোনরা ভাইদের হাতে রাখি পরানো, এবং শুধু বোনরা ভাইদের হাতে রাখি পরানোও নয়, এটার মধ্যে দিয়ে একটা সর্বাঙ্গীন মিলন এবং ঐক্যের বার্তা সূচিত করে। আজকের এই রাখি বন্ধনের এই পবিত্র দিনে বাংলার সমস্ত মানুষের মঙ্গল হোক, আমাদের দেশ জাতি আমরা সবাই ভালো থাকি এবং আমরা এই দুঃসময় অমানিসাকে অতিক্রম করে নতুন প্রভাতের সূর্য উদিত হবে এবং এই দুঃসময় এই কালো অমানিসা অতিক্রান্ত হবে, এটা আমরা বিশ্বাস করি। সাথে সাথে আমরা সাম্প্রতিক কালে কয়েকটি ঘটনায় ব্যথিত, দুঃখিত এবং আমরা তীব্রভাবে আমাদের দলের সাংগঠনিক অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা প্রতিবাদ করেছি। অনেকগুলো ঘটনা সাম্প্রতিক অতীতে হয়েছে। আপনারা জানেন, আমাদের একজন ছাত্র নেতা, তাকে অকারণে গ্রেপ্তার করে রাখা হয় এবং সেই খবর পেয়ে তার পিতা, তিনি সেই শোককে নিতে পারেন না। তিনি স্ট্রোক হয়ে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়, সেটা আমরা জানি। এবং তার পিতার মৃত্যুর খবরের পরে মাননীয় আদালত তাকে শর্ত সাপেক্ষে বেল দেয়। একটা ছাত্রদের ঘটনা, যে ঘটনায় সেই ছেলেটি স্বাভাবিকভাবে কোনো ইনভলভ ছিল। তারপরেও আরও কয়েকজনকে ওই কেসে ধরা হয়, কিন্তু যারা ঘটনাটি ঘটিয়েছিল তাদের উপরে কিন্তু পুলিশ কতগুলো বেলেবেল সেকশন দিয়ে একটা নামকে ওয়াসে একটা বিচার ব্যবস্থা করে। তার কিছুদিন পরে ওই ঘটনার রেস ধরে সৌরভ ভাস্কর বলে আমাদের একটি ছাত্র নেতা, তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং সে বেল পেয়ে যায়। কোর্টে গেছিলেন কোভিড ডে, এবং তার বেল হয়ে যাওয়ার পরে কোর্ট থেকে সে যখন বয়েজ স্কুলের সামনে তার বাইকে উঠতে যায়, তখন একদল বহিরাগত, তারা বেশিরভাগই ছাত্র নয়, আমরা যা দেখেছি, তাকে নৃশংসভাবে মারে। তার মাথায় প্রচুর রক্তক্ষরণ হয়, আঘাত লাগে এবং তাকে নার্সিংহোমে ভর্তি করতে হয় এবং কয়েকদিন সে ডাক্তারদের করা পর্যালোচনার মধ্যে থাকে এবং পরবর্তীকালে সে নার্সিংহোম থেকে বাড়িতে যায়। এই ঘটনায় যে এফআইআর হয়, তাতে যাদের বিরুদ্ধে এফআইআর ছিল তাদের মামুলি বেলেবেল সেকশন দিয়ে দেওয়া হয়। অর্থাৎ বিচার ব্যবস্থাকে এখানে একটা কৌশলের মতো পরিণত করা হয়েছে। এত একটা সিরিয়াস ইনজুরি হলো, আনকল ফর হলো, কোনো প্ররোচনা ছাড়া হলো, সেটি বাইকে, তার বয়স স্কুলের সামনে বাইকে উঠতে যাচ্ছে, সেই সময় ঘিরে তাকে একটা মাস অ্যাটাক হলো এবং পরিকল্পিতভাবে হলো। তারপরে তাদের কয়েকজনকে একটা বেলেবেল সেকশনে কয়েকটা ধারা দিয়ে তাদের একটা পথ দেখিয়ে দেওয়া হলো। এটা কিন্তু কোনো বিচার আমরা এখানে এলাম না, বিচারের বাড়ি এখানে নীরবে নিভৃতে থাকছে। ঠিক একই ঘটনা ঘটলো 24 তারিখ, এই কদিন আগে, 24/8 তারিখে গভীর রাতে আমাদের 25 নম্বর ওয়ার্ডে আমাদের দলের অন্যতম নেতা এবং তৃণমূল কংগ্রেসের ফ্রন্ট লাইনার দেবাশিস, সে সোশ্যাল মিডিয়ায় কমেন্টস করেছে কিছু। সে কমেন্টস করার অধিকারের মধ্যেই সে করেছে। সে কোনো প্ররোচনামূলক
কমেন্টসও তার ছিল না, এবং সেই কমেন্টসের মধ্যে দিয়ে একটা কমনাল হারমোনি বা একটা আহ, অসন্তোষ বা একটা অশান্তির মতো পরিবেশও ছিল না। কিন্তু তাকে মধ্যরাত্রে প্রায় 1:30-2টোর সময় বাড়িতে গিয়ে তাকে সেখান থেকে নিয়ে আসা হয়, এবং তাকে কতগুলো নন অ্যাভেলেবল সেকশনে তাকে মামলা দেওয়া হয়, এবং আমাদের বিচার ব্যবস্থার প্রতি আমরা আস্থাশীল। আমাদের দেশ বিচার ব্যবস্থার উপরে আস্থা রেখে কাজ করছে, এবং মাননীয় আদালত সমস্ত বিষয় শুনে তিনি নন অ্যাভেলেবল সেকশন দেওয়া হয়েছে, তাকে বেল আউট করেন, বেল গ্র্যান্ট করেন, এবং সে মুক্তি পায়। কিন্তু আদালতের কর্মচারীদের স্ট্রাইকের জন্য সেদিন টেকনিক্যাল রিজনে সে বেরোতে পারেনি ভেতরে কাস্টডি থেকে। পরের দিন সে বেরিয়ে আজকে এখানে মিটিং এসেছে। এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে আমরা বলতে চাই যে গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা এখানে বলতে চাচ্ছি না এখন যে নির্বাচনের ফলাফল, এসআইআর এ কতজনের নাম বাদ দেওয়া, যে ইভিএম গুলো সেগুলো যেভাবে ভোট প্রক্রিয়া হয়েছে সেটা কতখানি সঠিক ছিল বেঠিক ছিল, সেই বিতর্কের মধ্যে না গিয়েও আমরা বলতে চাই যে বর্তমান শাসক দল যারা ক্ষমতায় আছেন, রাজ্যে কেন্দ্রে সব জায়গাতেই আছে, তাদের কাছে আমাদের এটাই বক্তব্য। প্রথমত আমরা চাই না যে কোনো ছাত্র তাদের রক্তপাত হোক, তারা জেলে যাক, তারা কেউ ক্রিমিনাল না, যে কোনো পলিটিক্যাল পার্টি হতে পারে। যারা রিয়েল সেন্সের স্টুডেন্ট, কোনো না কোনো ইনস্টিটিউটে তারা পড়াশোনা করছেন বা জাস্ট পাস আউট, এই ধরনের যারা ছাত্র, তাদের ছাত্র রাজনীতিতে একটা স্বাভাবিক আবেগ, একটা উত্তেজনা থাকে, কিন্তু সেখানে পারস্পরিক বিতর্ক থাকে, তর্ক থাকে। আমরাও ছাত্র রাজনীতি করেই আজকে এই জায়গাতে এসেছি। খুব কঠিন সময় বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করে জিতে এই জায়গায় এসেছি। আমরা আশা করি যে ছাত্রদের মধ্যে একটা সৌভাগ্য থাকুক, এবং ছাত্রদের মধ্যে রক্তপাত এবং বিনা কারণে, এতে কোনো লাভ হয় না ডেমোক্রেসি। সেটা যেন না হয়। একজন সিনিয়র রাজনীতির অঙ্গনের মানুষ হিসেবে সমস্ত পলিটিক্যাল পার্টি ছাত্র নেতাদের কাছে এই আবেদন থাকে, এবং পুলিশ প্রশাসন যারা সরকার চালাচ্ছেন তাদের কাছে আমরা বলি যে আমাদের দেশের গণতান্ত্রিক যে ব্যবস্থা, আইনের যে শাসন, সেই শাসন বজায় রাখার ক্ষেত্রে যেন ন্যূনতম নিরপেক্ষতা পুলিশ প্রশাসন তারা দেখে, না হলে কিন্তু গণতন্ত্র সেখানে প্রহসনে পরিণত। একদিকে আমরা গণতন্ত্রের কথা বলবো, আরেকদিকে সোশ্যাল মিডিয়ায় সে তার ব্যক্তি মতামত জানিয়েছে, তার ব্যক্তির স্বাধীনতার কথাটা সে বলেছেন। এটা তো আমাদের একজনের তার মত, তার ভাষা, সেটা প্রকাশ করা তার যা কনস্টিটিউশনাল রাইট, সেই কনস্টিটিউশনাল রাইট সে ইনভোক করেছে থ্রু সোশ্যাল মিডিয়া। তার মধ্যে এমন কিছু বক্তব্য নেই যেটা সার্ভার ক্রাইমে যেগুলো সেকশনগুলো আছে নন ভেলেবল, সেই সেকশনগুলো অ্যাট্রাক্ট করতে পারে। কিন্তু তা সত্ত্বেও অত গভীর রাতে তাকে বাড়ি থেকে নিয়ে এসে নন ভেলেবল সেকশন দিয়ে জেলের মধ্যে রাখা হয়। এই ঘটনাগুলোতে আমরা তীব্রভাবে প্রতিবাদ জানাই। আমাদের অসন্তোষ, আমাদের যে প্রতিবাদ, আমাদের যে এই ঘটনাগুলোর বিরুদ্ধে আমাদের যে বক্তব্য, সেই বক্তব্য আমাদের গণতন্ত্রের মিডিয়া, সংবাদ মাধ্যম, তাদের মাধ্যম দিয়ে আমরা সমস্ত মানুষ, আমাদের বৃহত্তর নাগরিক সমাজ, শিলিগুড়ির মানুষ এবং সাথে সাথে পুলিশ প্রশাসন যারা এখানে এখন দায়িত্ব পেয়েছে, তাদের কাছেও আমরা বলি যে গণতান্ত্রিক ব্যবস্থা বজায় থাকুক, এবং সবার রাজনৈতিক যে অধিকার সেটা যেন আমরা ফ্রি ফেয়ার ভাবে করতে পারি। আমি শুধু একটা কথা বলতে পারি, গত 15 বছর যতটুকু
রাজনৈতিক পরিসরে আমি কাজ করার সুযোগ পেয়েছি, কিছুটা দায়িত্বে ছিলাম। একটা ঘটনা আপনারা ইনসিডেন্ট দেখাতে পারবেন না যেখানে আমরা এরকমভাবে কোনো ব্যবস্থা নিয়েছি, কারণ আমরা সবসময় মনে করেছি যে গণতন্ত্রে বিরোধী দলের একটা পরিসর থাকা উচিত এবং বিরোধী পক্ষকে মর্যাদা দিয়ে তাদের কাজ করার সুবিধা দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা থাকুক। অন্য কোথায় কি হয়েছে আমি সেই বিতর্কে যাব না, কিন্তু শিলিগুড়িতে আপনারা দেখবেন যে কোনো রাজনৈতিক দল, সে সিপিএম হতে পারে, সে কংগ্রেস হতে পারে, সে বিজেপি হতে পারে, কোনো বিরোধী রাজনৈতিক দলের প্রতি আমরা এখানে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ছিলাম, আমরা কোনো অসুয়া দেখাইনি। আমরা একেবারে দল নিরপেক্ষভাবেই আমরা এখানে 15 বছর এই কাজটা করেছি। আমরা আশা করব যে শিলিগুড়ি সামগ্রিক রাজনৈতিক পরিমণ্ডল সেটা ভালো থাকবে, সুন্দর থাকবে এবং গণতান্ত্রিক যে ব্যবস্থা বারে বারে দেখছি সেই ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে এবং পুলিশ প্রশাসন একেবারেই পার্টিজান শাসক দলের হয়ে অন্যায় আচরণ করছে। আমরা এটা তীব্র নিন্দা করি এবং এই ধরনের ঘটনা বন্ধ হোক, সবার গণতান্ত্রিক অধিকার বজায় থাকুক, সেই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে আমরা কাজ করি। এইটুকুনি আজকে বলা এবং তার জন্য আমরা আজকের এই যে বিশেষ দিন রাখি বন্ধন, আমাদেরও অনেকগুলো প্রোগ্রাম আছে, সারাদিন পার্কে প্রোগ্রাম আছে, প্রোগ্রাম আছে, সুন্দর ওয়ার্ডে প্রোগ্রাম আছে, 22 নম্বর ওয়ার্ডে প্রোগ্রাম আছে, বিভিন্ন জায়গায় রাখি বন্ধন অনুষ্ঠান আছে, সবাই করছে। আমরাও আমাদের মতো করে আজকে বিভিন্ন জায়গায় রাখি বন্ধনের এই অনুষ্ঠানে আমরা থাকবো। মিডিয়ার বন্ধুরা এসছেন, অনেকেই আপনাদের সবাইকে আন্তরিকভাবে আমরা ধন্যবাদ এবং শুভেচ্ছা। দেখুন, এটা আমি বলবো প্রথমত যে কোঅর্ডিনেটর হয়েছে পার্টির কোঅর্ডিনেটর। এখন পার্টির কোঅর্ডিনেটররা বিভিন্ন জায়গায় গিয়ে কোনো জায়গায় অফিসে বসে তারা হাজিরা খাতা দিচ্ছে, কোনো জায়গায় তারা কনজারভেন্সি লেবারকে কোনো জায়গায় পাঠাচ্ছে, আরেক জায়গায় পুলিশ পাশে যাচ্ছে আর মাইকটা নিয়ে সেখানে সে ট্রাফিক কন্ট্রোলের কথা বলতে বলতে যাচ্ছে, অথচ সে সরকারি কোনো ব্যবস্থাপনায় নেই, সরকারি কোনো জায়গায় নেই এবং এটা সবাই দেখছে। এইভাবে যদি ওভারল্যাপিং হয় তাহলে ডেমোক্রেসি, তাহলে নির্বাচিত প্রতিনিধি তার কোনো অর্থহীন হয়। দল আর সরকার বারে বারে বিজেপি সভাপতি বলছেন শ্রমিকবাবু যে দল একরকম সরকার একরকম, এগুলো কি হচ্ছে? তাদের কথা তাদের তো কোনো মিল দেখা যাচ্ছে না। শিলিগুড়ি একমাত্র জায়গা যেখানে দেখা যাচ্ছে যে এই ওয়ার্ডের 47 ওয়ার্ডে তারাই ডিফেক্ট কর্পোরেশন হয়ে তারা চালাচ্ছে আর এখানে ট্রাফিক কন্ট্রোলের নামে পুলিশের মাইক নিয়ে পুলিশকে সাথে নিয়ে অ্যানাউন্স করতে যাচ্ছেন, সেটা সোশ্যাল মিডিয়ায় আপনাদের সাথে আছে। এটা আমরা মানুষের কাছে রাখলাম, মানুষ এটা দেখুন। আমরা এগুলো তীব্র ভাষায় এরা প্রতিবাদ করছি এবং আমাদের দলের পক্ষ থেকে আমাদের প্রাক্তন কাউন্সিলররা আরো অনেক নেতৃবৃন্দ তারা এসএমসিতে গেছিল, তারা গিয়ে এই ঘটনাটা তারপরে হয়েছে, এই ধরনের ঘটনাগুলো যাতে না হয় এবং কর্পোরেশনের অ্যাডমিনিস্ট্রেটররা এবং কমিশনার তারা যাতে দল নিরপেক্ষভাবে কর্পোরেশন পরিচালনা করে সেই ব্যাপারে তারা তাদের বক্তব্য লিখিতভাবে কর্পোরেশনকে জানিয়ে। আমাদের পথে নামা ছাড়া কোনো উপায় নেই, আমরা অলরেডি রাস্তায় আছি, আমরা বেশ কিছু প্রোগ্রাম নিয়েছি, রাস্তায় প্রতিবাদ করেছি, আগামী দিনে আমরা প্রতিবাদের এগুলো যদি আপনার দেখুন, এটা মুখে বলা আর সেটা কাজে পরিণত করা তার মধ্যে তো প্রচুর পার্থক্য আছে না। এই যে এখানে ব্রিজটা তৈরি হলো, ব্রিজটা কাজটা হয়ে গেল আমাদের সময়, আর সরকার প্রতিষ্ঠা হওয়ার 2 মাসের মধ্যে তার রংটা পরিবর্তন হলো, তাহলে কি 2 মাসে এত বড় ব্রিজটা তৈরি হলো? এখানে উত্তরকন্যার রংটা, নীল সাদা রংটা পরিবর্তন হয়েছে, কবে এটা তৈরি হয়েছে, সে সময় কাদের লিডারশিপে হয়েছে, এটা মানুষের চোখের সামনে আছে। আমরা এগুলো সবটাই মানুষের স্মৃতি এত দুর্বল না, সবটাই মানুষ দেখছে। আইন শৃঙ্খলা সেটার মধ্যে একটা স্পষ্ট বিভাজন আছে, সরকার দল
এখানে দেখা যাচ্ছে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। দলীয় কর্মীরাই তারা বিভিন্ন জায়গায় তারা সরকারের ভূমিকা নিয়েছে, প্রশাসনের ভূমিকা নিয়েছে। প্রশাসনিক আধিকারিকরা তাদের যা কাজ করার কথা সেই কাজটা পার্টি লিডারশিপ তারা সামনে এসে করছেন, যারা কোনো নির্বাচিত প্রতিনিধি নয়। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ধরনের ঘটনা ঘটা উচিত নয়। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে যারা তাদের নিয়ে জায়গায় যারা মিটিং করছেন বিজেপি নেতারা, এগুলো নিয়ে কি বলতে পারি আমি, বলুন? এর আগে 40 নম্বর ওয়ার্ডে পেপারে বেরোলো, টিভিতে দেখা গেল, তারপর একজনকে অ্যারেস্ট করা হলো, কিন্তু মূল যারা ছিল তাদের কিন্তু কিছু করা হয়নি। একজনকে করা হয়েছে, কিন্তু যে মেন ঘটনার মধ্যে ইনভলভ তাকে কিছু করা হয়নি। এখানেও দেখতে পাচ্ছি আমরা কোন জায়গায় বসে সেখানে কিভাবে কাজকর্মগুলো হবে সেগুলো নিয়ে তারা ভাগ বাটোয়ারা কি করছে সেগুলোতে আমরা দৃষ্টি থাকছে, মানুষের দৃষ্টি আছে। আমি বিশ্বাস করি যে প্রেস মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মিডিয়া, দে আর ভেরি মাচ স্ট্রং, এবং তারা সিদ্ধান্ত নিতে পারে নিরপেক্ষভাবে। তারা এই খবরগুলো পরিবেশন করছে। ইতিমধ্যেই অনেক গুরুত্বপূর্ণ খবর সংবাদ মাধ্যম, ডিজিটাল মিডিয়া তারা প্রকাশ করেছে, এবং আগামী দিনেও তারা এইভাবে খবরগুলোকে তারা প্রকাশ করবে। এবং এই ধরনের ঘটনাগুলো খুবই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটছে এই অল্প দিনের মধ্যে। এই জিনিসগুলো ইমিডিয়েট বন্ধ হওয়া। আমরা বাম আমল দেখলাম, তৃণমূল আমল দেখলাম, বাম আমলও দেখেছি, তৃণমূল আমল। তারপর এখন যে শিল্পী রাজনৈতিক পরিবেশ এটা তো নষ্ট হচ্ছে মনে হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে? পুরো তো একটা আবহাওয়াটাকেই অন্য করে রাখছে। এখানে কি মন খুলে কেউ হাসতে পারছে? সন্ধ্যা পরে দেখবেন যে বাজারগুলো ফাঁকা ফাঁকা। একটা দোকানদারকে আপনি জিজ্ঞেস করবেন যে তোমার বিক্রি কতটা? অন্নপূর্ণা যে যোজনা, সেই যোজনা স্টিকার যেভাবে লাগানো হচ্ছে এরা আমি কোনোদিন আশা করতে পারিনি। হ্যাঁ, এবং কত পার্সেন্টেজ পাচ্ছি সেটা তো দেখতে হবে। আমার মনে হচ্ছে না যে আমাদের শিলিগুড়ির এই টোটাল এরিয়াতে 30% পাবে কিনা যারা লক্ষ্মী ভান্ডার পেবে। 25% পাবে কিনা আই এম ইন ডাউট। স্বাস্থ্যসাথী, সেটা আয়ুষ্মান ভারত, আয়ুষ্মান, আর মুখ্যমন্ত্রীর যে হেলথ সাপোর্ট কয়েকজন পাচ্ছে সেটা দেখি। প্রচুর মানুষ তারা চিকিৎসার ক্ষেত্রে তাদের প্রবলেম হচ্ছে। মিড ডে মিলের অর্থ বাড়ানো হয়েছে, কিন্তু মিড ডে মিল ক্ষেত্রে জায়গায় জায়গায় সংকট তৈরি হচ্ছে। সব দিক দিয়ে এখনই খুব বেশি আমরা বলতে এইসব ব্যাপারে আমরা লক্ষ্য রাখবো। মাত্র 4-5 মাস হয়েছে, কিন্তু 4-5 মাসেই যে লক্ষণগুলো দেখা যাচ্ছে তাতে কিন্তু পরিস্থিতি ভালো কোনো কিছু হচ্ছে সেটা আমরা অনুভব করতে পারছি। এটুকু বলবো। আমরা তো রাখছি, দেখুন প্রত্যেকদিন আমাদের নিয়ম করে মিছিল মিটিং তো আমরা করতে পারবো না। আমাদের দলের এখনো কমিটিগুলো তৈরি হয়নি, সেগুলো নিয়ে আলাপ আলোচনা করছে দলের সভাপতি। নতুন সভাপতি হয়েছে, সেই মেনলি উদ্যোগ নিয়ে বাকি ছাত্র, যুব, মহিলা, দলের অন্যান্য লিডারশিপকে নিয়ে এখানে এই অফিস থেকে অন্যান্য জায়গা থেকে এটা পরিচালনা করছে। আমাদের মতো করে আমরা সিম্বলের জটিলতা তো এই মুহূর্তে আমার এখানে বসে আমি বলতে পারছি না। এর সাথে অনেকগুলো ব্যাপার দেখা যাচ্ছে। এক হচ্ছে পার্লামেন্টের এমপিদের একটা ব্যাপার আছে, সেখানে মহারাষ্ট্রের একটা মামলা জাজমেন্ট পেন্ডিং আছে, সেখানে 20 জনকে নোটিশ করেছে, সেটা একটা ব্যাপার। সুপ্রিম কোর্ট বা যে কোনো কেউ একটা কথা বলছেন যে একটা গভর্নমেন্টের একটা পার্টির মার্জার শুধু একটা অ্যাসেম্বলি বা একটা পার্লামেন্ট করলে হবে না। এন্টার পার্টির যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে কত পার্সেন্ট কোন কার সাথে মার্চ করছে সেইটা ব্যাপার। সুতরাং সিম্বল নিয়ে যেটা ঘাসের উপর জোড়াফুল যে সিম্বল ছিল, সেই সিম্বলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা ন্যাশনাল ওয়ার্কিং কমিটি আছে, তার উপরে অন্যান্য কমিটিগুলো আছে, একটা সিস্টেম আছে। সেই সিস্টেমকে ওভাররাইড করার জন্য আইনের যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো লিখিতভাবে আছে, এবং সেগুলো স্টেট অ্যাসেম্বলি
পার্লামেন্ট এবং বিভিন্ন ক্ষেত্রে ইলেকশন কমিশন, এই তো তিনটে মূল ব্যাপার। মেনলি সিম্বলের ব্যাপারটা ইলেকশন কমিশন সিদ্ধান্ত নেবে, ইলেকশন কমিশন, এবং ফাইনালি অনেকগুলো ক্ষেত্রে হাইকোর্ট পেরিয়ে সুপ্রিম কোর্টে মামলাগুলো গেছে। সব বিষয়গুলো আমরা অপেক্ষা করছি এবং আমরা প্রত্যেকই যে যে প্রথা পদ্ধতি আইন তার যে কমিশনগুলো আছে তাতে সিম্বল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের বাইরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনারা এই যে আপনি বলছেন যে বাজার ঘাটে লোক দেখা যাচ্ছে রাস্তায় লোক নেই, বিক্রি বাজার নেই। এটা কেন? এই সিকিউরিটির অভাবে অনেক জিনিসটা নিরাপত্তা সিকিউরিটি একটা ওয়ান অফ দি রিজন। সেকেন্ডলি হচ্ছে বাজারে একটা মন্দা তৈরি হয়েছে। মানুষের হাতে যদি পর্যাপ্ত অর্থ না থাকে, বাইক ক্যাপাসিটিটা রাতারাতি এতটা ফল করলো কেন, আর জিনিসপত্রের দাম এতটা বাড়ছে কেন? এই দুটো জিনিস পাশাপাশি এরা তো অনেকগুলো টাস্কফোর্স করছে, অনেক জায়গাতে যাচ্ছে, অনেক কিছু দেখছে, অনেক জায়গায় ছাপা মারছে, কিন্তু জিনিসের দাম তো বেড়েই যাচ্ছে। এবং জিনিসের দাম এত বাড়ছে দেখে মানুষের তো সেই জিনিসটাকে কিনতে পারছে। এবং আপনি দেখবেন এবার পুজোর সময় আমার সাথে একটি ছেলের কথা হচ্ছিল, ছেলে আমার বাড়িতে এসেছিল, একটা আর্টিস্ট। সে ছেলেটি বললো যে, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, যে প্রত্যেকবার খুব নোন, আমি নাম বলতে চাই না তার, সেই ছেলেটি বলছে যে আমার প্রত্যেক বছর পুজোর সময় দুর্গাপুজোর আগে থেকে, মানে মহালয়ার সময় থেকে শুরু হয়, এটা আমাদের মেনলি দুর্গাপুজো হয়ে যাওয়ার পরে 5-6 দিন এই প্রোগ্রামগুলো থাকে। কালী পুজোয় আরো বেশি হয়। কালী পুজোয় কি আমরা যাই না, কিন্তু দুর্গাপুজোয় যারা প্রোগ্রাম করতো 3-4টে জায়গায়, বলে আমার এত বিজি থাকতাম শিডিউলে আর্টিস্টের সাথে, ও খুব মানে শিল্পে প্রতিষ্ঠিত ভদ্র শিল্পী, আমি তার স্টুডেন্টের নাম বলছি, বললো যে এবার একটা যেগুলো তারা কেউ সিদ্ধান্ত নিতে পারছে না ফাংশন হবে না, বললো একটা জায়গাতেও আমি পজিটিভ কিছু না পেয়ে এবার পুজোর সময় বউ বাচ্চাকে শিলিগুড়িতে রেখে আমি দিল্লিতে যাচ্ছি। দিল্লিতে ওখানে চিত্তরঞ্জন পার্কে কয়েকটা পুজো, আর কালীবাড়ি আছে, ওখানে কালীবাড়িতে পুজোয় ও 5 দিন দিল্লিতে অনুষ্ঠান।